যে বাহিনী ছিল সবাইকে উনি সজ্জিত করেছেন, নিজে অস্ত্র জোগাড় করে, অস্ত্র করতে জোগাড় করেছেন। দখলদার বাহিনীর সাথে যুদ্ধ করে অস্ত্র সেটা উনি সজ্জিত করেছেন। সেই সেক্টর কমান্ডার, গেরিলা বীর মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্তিযোদ্ধা, স্বাধীন রাজনীতিবিদ মেজর জলিলকে গ্রেপ্তার করা হয়। বাংলাদেশে অনেকেই জানে না, এই যে ভুলের দোকানগুলো আছে শাহবাগ বটগাছের পাশে, পুলিশ এখানে 8 থেকে 10টা মাটির নিচে সেল আছে, মেজর জলিলকে ওখানে রাখা হয়। এবং ওনার বিরুদ্ধে অভিযোগ হলো উনি বন্ধুদেরকে দেশ লুট করে নিতে দেন নাই। অভিযোগ হলো উনি দেশের অস্ত্রশস্ত্র, গোলা বারুদ, এমনকি টয়লেটের কমর পর্যন্ত খুলে নিয়ে যাচ্ছিল, সেটা বাধা দিয়েছেন কেন? এটা ওনার অপরাধ। দেশের জনগণের সম্পদ লুট করে নিয়ে যাচ্ছে, এটা বাধা দিয়েছে মেজর জলিল, সেটা তার অপরাধ। আর বিচারক ছিলেন কর্নেল তাহের, তিনি সেই বিচারে খালাস পেয়েছেন। আমি অনেক কথা বলতে পারো না, শরীরে ভালো না, মনও ভালো না। বরিশালের লোকেরা, আমি এটা অন্যভাবে নেবেন না, আমি যেটা দেখেছি এবং শুনেছি, মেজর জলিল বলতো না, আগে বলতো জলিল, পরে বলতো মেজর, জলিল মেজর বলতো। আমি এটা ঘিরা বরিশালের লোকেরা মেজর জলিলের পরিবর্তে জলিল মেজর বলতো। এবং সারা বাংলাদেশে 72 সালে জাসদ প্রতিষ্ঠার পরে আম্বিয়া আছে, এখানে হাসিব আছে, মান্না আসে নাই। রব জলিল 2 শব্দ বলে জানতো না, রব জলিল মানে 1 শব্দ। তিনি প্রথম বিরোধী দলের সভাপতি হন, একমাত্র সেক্টর কমান্ডার, তাকে কোনো বীরত্বপূর্ণ খেতাব দেওয়া হয় নাই। আমি মনে করি আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমাদের ছেলেরা, আমাদের ভাইয়েরা, আমাদের বন্ধুরা যারা এই ছাত্র শ্রমিক জনতার বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, যে আন্দোলন কোটা বিরোধী আন্দোলন, রাষ্ট্র সরকার পতন আন্দোলন, আমি আপনারা শুরু থাকবেন অনেকে বলে, আমি যখন এই আপনি এটা জানলেন করতে গিয়ে বলে, ভাই আমি জানি, আমি আল্লাহর কাছে একটা প্রার্থনা করেছিলাম যে সৃষ্টিকর্তা, তুমি যদি আমাকে মানুষের জন্য সৃষ্টি করে থাকো, তাহলে এই বর্তমান ক্ষমতাসীন হাসিনা সরকারের পতন আগে আমার মৃত্যু করো না। আমি জানি না কিভাবে আমার এই প্রার্থনা কবুল হয়েছে সৃষ্টিকর্তার কাছে, আমার মৃত্যু হয় নাই। অনেকে 4 খলিফা বলতেন আদর করে বা 7 করে, 4 খলিফা 3 খলিফা নাই, আমি আছি এখনো। আমাদের 4 জন নেতা ছিলেন, যুব নেতা, তাদের মধ্যে একমাত্র বোধ তোফায়েল আহমদ বেঁচে আছেন, আর সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক, শেখুল মনি, 3 জন বেঁচে নেই। দাদা সিরাজুল আলম খান কয়েকদিন আগে মৃত্যুবরণ হয়েছে, গত বছর। 62 সালে নিউজ কাজ করেছেন যে লোকটা স্বাধীনতার জন্য। পৃথিবীতে কোন লোক বাঙালি এটা স্বাধীন জাতি হবে এটা কল্পনা করছে, স্বপ্ন দেখছে, আমি ভাবি না। সেই লোকটা মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়ে উনি মরতে পারেন নাই। আমার তো সার্টিফিকেট নাই, দরিদ্রেরও সার্টিফিকেট ছিল না। আমরা সার্টিফিকেটের জন্য যুদ্ধ করি নাই, আমরা লেজুর ভিত্তি করার জন্য যুদ্ধ করি নাই, আমরা তাবেদারি করার জন্য মুক্তিযুদ্ধ করি নাই, জাসদ সৃষ্টি করি নাই। আমি বলবো এই মেজর জলিলকে জীবিত অবস্থায়, যেটা উনি দেখে যেতে পারেন নাই, শুরু যেতে পারেন নাই, উনার জন্ম হয়েছিল, তো উনি যখন মায়ের গর্ভে, তখন ওনার পিতাকে হারিয়েছিলেন। ওনারও একটা বোন, আমারও একটা বোন, আমরা 2 জন সেম ছিলাম।
আমি মনে করি মেজর জলিলকে তার বীরত্বের জন্য খেতাব না দিয়ে পুরা জাতিকে আমাদের অপরাধ মুক্ত করা হয়েছে। আমরা অপরাধী হিসাবে চিহ্নিত জাতি হিসাবে আমি বর্তমান সরকারকে বলবো, এই বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে তারা ক্ষমতায় এসেছেন, জাতিকে যদি কলঙ্ক মুক্ত করতে চান তাহলে মেজর জলিলকে খেতাব দিয়ে আমাদের দায়মুক্ত করুন, এই জাতিকে দায়মুক্ত করুন। যতদিন বাংলাদেশ থাকবে মেজর জলিল বেঁচে থাকবে, কেউ তাকে মারতে পারবে না। আমার জন্ম হয়েছে 58 সালে সামরিক বাহিনীর বিরুদ্ধে, আইয়ুবের মার্শাল্লাহর বিরুদ্ধে রাজনীতিতে আসি। আর পর্যন্ত ব্যবসা বাণিজ্য কিছু করি নাই, রাজনীতি ছাড়া আর কিছু করি নাই। এটা যদি অপরাধ হয়ে দাঁড়ায় যে কোনো শাস্তি পেতে রাজি আছি। বন্ধুরা, আমার সাথে যাবো। আমি একটাই এই বর্তমান সরকারের কাছে অনুরোধ করব, আমি মেজর জলিল, মমতাজ বেগম, আমরা তিনজন মানুষ রক্ষী বাহিনী, বাংলাদেশের জনগণ সাধারণ মানুষ রক্ষী বাহিনী, তারা তো লক্ষ্মী বাহিনী। এই লক্ষ্মী বাহিনীর গুলিতে আহত হয়ে আমরা কারাগারে গেছিলাম। মান্না নাই, আজকে মামলা থাকলে ভালো হতো। আমাদের বিরুদ্ধে যখন মামলা হয় তখন বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে আমাদের এক একদিন এক এক ছেলে রাখতো রাতের বেলা জেলখানা দেখায়। সম্ভবত এর আগের দিন রাত্রে বোধহয় আমি আর মান্না একসাথে ছিলাম, একই ছেলে। আগের দিন দখলদার বাহিনীর ব্রিগেডিয়ার ইউসুফকে যে করা হয়েছিল আমাদের বিচারক, তাকে জুতা মারা হয়েছিল কোর্টের ভিতরে। আজকে যিনি প্রধান উপদেষ্টা, ওনার বিরুদ্ধে যেমন মামলায় জেলখানার আদালতে ব্যারিকেড দেওয়া হয়েছিল, আমাদের সামনেও এইভাবে হলের মধ্যেখানে কাটা তারে বেড়া দিয়ে আলাদা করে রাখা হয়েছিল। ওখানে আমরা জুতা মেরেছিলাম। তারপরের দিন আমাদেরকে খালি পায়ে যেতে হবে কোর্টে, জেলের ভিতরে সেলের ভিতরে কোর্ট। আমরা সিদ্ধান্ত আমরা খালি ভাবে জাঙ্গিয়ে পরে যাবো। আমরা গায়ে শার্ট গাঞ্জি সব খুলে, জুতা তো পরতে দেয় নাই, সুবিধা রাইসা জাঙ্গিয়ে পরে মান্না ভালো গাইতে পারে এবং সাহসী ছিল মেজর জিয়া। আমি ওদের সাথে সুর মিলা এদেশের মাটির পরে অনেক জাতির অনেক দিনের লোক ছিল, ইতিহাস বলে এই গানটা গেতে গেতে আমরা গেছি। মেজর জিয়া আমার সাহসী ছিলেন। মেজর জিয়া সুলতান উদ্দিন ভাই, ক্যাপ্টেন সুলতান, 17 মার্চে গ্রেপ্তার হওয়ার আগে উনি বিয়ে করেছেন বোধ মার্চ মাসে সম্ভবত। ভাবিকে নিয়ে আসছেন, এত মহিলা সহজ সরল, উনি হারাই গেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির সামনে সার্চ দিতে গেছে, লক্ষ্মী বাহিনী আমাদের গুলি করছে, উনি তো হারাই গেছেন। সুলতান ভাই সম্ভবত 69 সালে, আমার ভুল না হলে, হাসিব আছে আম্বিয়া চলে গেছে বোধ হয়। উনি মুক্তিযোদ্ধা রিক্রুট করার জন্য এফএ চলে এসে গ্রেপ্তার হয়েছিলেন আমাদের কর্মীদের হাতে। তখন বোধ হয় এফএ চলে বিবি ছিলেন মুক্তারা বাহিনী রংপুরের। যাই হোক, অনেক কাহিনী। মেজর জিয়াকে গ্রেপ্তার করা হয়েছে তখন স্পিড বোট নিয়ে উনি যাচ্ছেন সুন্দরবনের দিকে, সেখানে পথে আমি গত বছর সম্ভবত ফরিদপুর গিয়েছিলাম। এর পূর্বে স্বাধীনতার পরে আর যাই নাই, সম্ভবত একটা পলিটিক্যাল ইনস্টিটিউট উদ্বোধন করার জন্য। সেখানে হিন্দু সম্প্রদায়ের লোকদের 20-50টা তাদের দাহ করা হয়েছে। তাদের মুক্তিযুদ্ধ স্বীকৃতি নেই, তাদের নামও নাই। কারণ হলো তারা যেই লোকের সাথে কাজ করেছে
তিনি সরকারের বিরুদ্ধে কথা বলেন। আমি রাত্রে ফরিদপুর সার্কিট হাউসে আসার পরে ক্যাপ্টেন বাবুল, ক্যাপ্টেন খুরশিদ, তাদের দুজনের সাথে দেখা হয়। ক্যাপ্টেন বাবুল দেখা হয়েছে অনেকদিন পরে, খুরশিদ মাঝে মধ্যে কথা হয়, এদের কিছু নাই। বিচ্ছু আলম, মেজর জিয়ার কথা বলেছি, সুলতান ভাইয়ের একটা অফিস ছিল মতিঝিলে, ওনার এক বড় জামাই ছিলেন, ওনার অফিসটা ছিল পুরাপটনে। যাই হোক, বিচ্ছু আলমের অবদান, মেজর জিয়ার অবদান, কয়েকদিন পূর্বে মেজর জিয়ার পরিবারের সাথে দেখা করতে গিয়েছিলাম। অনেকের কথা বললে অনেক সময় লাগবে, শুধু আমি এটা বলবো, শুধু আজকে যেটা জেএসডি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ হিসাবে যেটা আত্মপ্রকাশ হয়েছে, আমাদের প্রতীক, দলের নাম, এগুলি সব এই ক্ষমতাসীন সাবেক সরকার আমাকে কয়েক বছর দাওয়াত দেওয়া হয় সেনাবাহিনী দিবসে। আমি মুক্তিযোদ্ধা না, তাহলে আমি ছেড়ে যেতে পারবো না। ওনার বিরুদ্ধে আমার কি করে ফেলি। অনেক বছর পরে গিয়েছিলাম, গত বছর সেনাবাহিনী দিবস। যাই হোক, সেখানে অনেকের সাথে দেখা হয়ে গেল অনেকদিন পর। শুধু একটাই বলবো, বাংলাদেশ হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, আমরা যারাই আছি, বিভিন্ন জাতিসত্তা, ক্ষুদ্র জাতিসত্তা, আমরা একটা জাতীয়তাবাদ, একটা জাতি রাষ্ট্র। যদি এটা পুরো পাকিস্তান না হইতো, তাহলে এটাকে আমরা বাঙালিরা ভারতের বাঙালি হিসেবে পরিচয় দিতে হতো। ইস্ট বেঙ্গল মনে আছে আপনাদের? ইস্ট বেঙ্গল চিন্তা না, জুট প্রডিউসার কান্ট্রি, পাট উৎপাদনকারী দেশ হিসেবে ইস্ট বেঙ্গল। আর যদি বাংলাদেশ স্বাধীন না হতো, আমরা পরিচয় দিতাম পাকিস্তানি বাঙালি হিসাবে। এইটাই সিরাজুল আলম খান 65 সনে এই দেশকে স্বাধীন করার জন্য উনি স্বপ্নদ্রষ্টা ছিলেন। উনি মৃত্যুর আগে একটা বই লিখে গেছেন, আগামী বাংলাদেশ। এই যে দলীয় সরকার, আমরা সবাই অস্থির হয়ে গেছি এখন সরকার গঠন করার জন্য, সরকারে যাওয়ার জন্য। কিন্তু সংস্কার না করে যদি সরকার গঠন করা হয়, কি হবে? লক্ষ লোক রক্ত দিয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে, আর হাজার মানুষ, শিশু, মহিলা, শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী প্রাণ দিয়েছে হাজার হাজার। গত 17 জুলাই এবং আগস্ট বিপ্লবে দলীয় সরকার গঠিত হওয়ার পরে সংস্কার হবে কিনা, আই এম ইন ডাউট। আমি বলতেছি, আপনারা লিখে রেখেন আমার তারিখ দিয়ে। তখন কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে একটা চিন্তা পরিবর্তন আসছে। আমি জলিল ভাইকে জিজ্ঞাসা করছিলাম, জলিল ভাই আপনার সাথে কি আমার দেখা হবে? আমি গেছিলাম ঈদের রাত্রে উনি অপারেশন করেছেন দখলদার বাহিনীর বিরুদ্ধে। বললো আজকে একটা ঈদের রাত্রে কি হয়েছে, আমরা কি স্বাধীন? আমি তো মুক্তিযুদ্ধ করতে আসছি। যত আমার পাশের রুমে নিয়ে গেছে ওনার যে অপারেশন বোর্ড ওয়ালের সাথে, ওখানে আমারও দেখালো রুট সব। উনি কোথাও অপারেশন করেন, তখন তার মায়ের জ্ঞান বোর্ড পথে দিয়ে যায়। এবং আজকে রাত্রে ঈদের দিনে কোথাও অপারেশন করবে, সেটা মাকে স্টোরে কাঠিয়ে দিয়ে দেখালেন। আমার বললাম যে দেখা হবে, বলে দেখা হবে যদি বাংলাদেশে আবার যাই, যদি জীবিত থাকি, মাঠে দেখা হবে ইনশাআল্লাহ, যদি বেঁচে থাকি। আমি বললাম যে কেন দেখা হবে? বলে যে আমার তো মনে হচ্ছে আরেকটা যুদ্ধ করতে হবে, সেই যুদ্ধ তো নিজেদের বিরুদ্ধে। এইবার যে আমাদের ছাত্র যুবকরা, আমাদের সন্তানরা যেটা করেছে, এটা করেছে হাজার হাজার, কিন্তু তাদের যে স্লোগানটা বৈষম্য বিরোধী স্লোগান যদি বাস্তবায়িত করতে হয়, সাম্য, মৈত্রী এবং ন্যায় বিচার, সামাজিক মর্যাদা যদি বাস্তবায়িত করতে হয়, কোটি লোকের বিপ্লব করতে হবে। আপনারা অপেক্ষা করেন, দেখে রাখেন, আমার আসমা নাম দিয়ে আমি হয়তো থাকবো না।
আপনারা যারা বেঁচে থাকেন লিখে রাখেন, আরেকটা লড়াই আসতেছে আমাদের সামনে। মানুষের মধ্যে একটা সংস্কার মানবতার সৃষ্টি হয়েছে। আমি ডক্টর ইউনূস সাহেবকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। উনি উনার বক্তব্য জাতির উদ্দেশ্যে যে ভাষণ ছিল, উনি সরকার প্রধান উপদেষ্টা হওয়ার পরে বলেছেন আগে আমাদের নিজেদের সংস্কার করার জন্য মানসিকভাবে প্রস্তুত হতে হবে। সরকারকে দিয়ে সংস্কার করে কোনো লাভ নাই। আমি প্রস্তুত আছি কিনা সংস্কারের জন্য, আমি আপনাদেরকে বলবো ওই সংস্কার বিপ্লব, অভ্যুত্থানে বলে বিপ্লব বলে, হবে বিপ্লব, এবং সেটা হবে কোটি কোটি লোকের। আমি সেদিন হয়তো থাকবো না, আপনারা আছেন। আমি শুধু এই সরকারকে অনুরোধ করব, দাবি জানাবো, আমার দলের সভাপতি হিসেবে নয়, আমার বন্ধু হিসেবে নয়, একজন মুক্তিযোদ্ধা হিসেবে যিনি প্রাণ দিয়েছেন এই জাতির জন্য, এই জাতিকে দায় মুক্ত করার জন্য, কলঙ্ক মুক্ত করার জন্য মেজর জলিলকে বিরুদ্ধ উপাধি দিয়ে আপনারা জাতিকে দায় মুক্ত করুন। বাংলাদেশ যতদিন থাকবে মেজর জলিল বেঁচে থাকবে। আমার বর্তমান বাড়াবো না। আমাকে মজিদ ভাই আজকে কয়েকদিন পূর্বে আমার বাসায় এসে বললো, ভাই আমার এইবার জলিলের স্মৃতি সভা করবো, সভা। এখনো দলের অফিসে তো হয়, আপনি আলাদা করতে চান, আমার শরীর ভালো না। বলবো আপনাকে যেতে হবে। আমি যদি ভালো থাকি তাহলে যাবো। আজকে যে দেরি হয়েছে কেন এটা আমি বলতেছি না। হ্যাঁ, আপনাদের সবাইকে আলম নাই, তার অনেক অবদান। বিচু আলম না থাকলে হয়তো মেজর জলিল আমি একসাথে কাজ করতে পারতাম না। বিচু আলম, আনোয়ার, হিরু নাই, আপনাদের বরিশালের ছেলে।